আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্ন বিচিত্র প্রকাশিত হয়েছে তার 287 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে ইতালির একটি আগ্নেয় পর্বত হলো, এটা হবে সেটা ভেসুভিয়াস। 2 নম্বরে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ হলো সেটা জলপাই। 3এরটা একটি লাভা গঠিত মালভূমি হলো বিয়ের দাক্ষিণাত্য। 4এরটা পৃথিবীর দীর্ঘতম নদী হলো বিয়ের নীলনদ। 5এর হচ্ছে সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয় ডিয়ের চুনা পাথর। 6এরটা একটি বহির্জাত প্রক্রিয়া হলো বিয়েটা আবহবিকার। 2 শূন্যস্থান পূরণ করো। 1এরটা দেখো ভূপৃষ্ঠস্থ শিলার চূর্ণ বিচূর্ণ স্তরকে এটা হবে রেগোলিথ বলে। 2এরটা গিনি উপকূলে খামচেনকে হারমাটান বলা হয়। 3এরটা আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো শূন্যস্থানে লিখবে ভেল। 4এর হচ্ছে ফানেলাকৃতি নদী মোহনা, এটা হবে খাঁড়ি নামে পরিচিত। পরেরটা 5এরটা দেখো মরুভূমির বালি উড়ে গিয়ে তৈরি হয়, এটা হবে লোয়ের সমভূমি। 6এর হচ্ছে লিখবে মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। 3এরটা দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, আর্ঘ কি? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের ভূগোল বইয়ের 117 পাতাতে। এই দেখো, যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্ঘ। 3এর 2 দেখো পাললিক শিলার 2টি গুরুত্ব লেখো। এই উত্তরটা তোমাদের ভূগোল বইয়ের 62 পাতাতে পেয়ে যাচ্ছ তোমরা। দেখো, লিখবে পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। আর লিখবে বেলে পাথর বা কাদা পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয়। এছাড়াও রয়েছে দেখো চুনা পাথরও অনেক কাজে লাগে। সিমেন্ট ইস্পাত কারখানায় চুনা পাথর ব্যবহার করা হয়। এ থেকে যে কোনো দুটি তোমাদের লিখতে বলা হয়েছে, যে কোনো দুটি লিখে দিও। 3এরটা দেখো নীলনদ অববাহিকার উন্নতির 2টি প্রধান কারণ কি? এটা তোমাদের ভূগোল বই 114 এবং 115 পাতায় পেয়ে যাচ্ছ। 114 পাতার এখানটা লিখবে যে নতুন পলি পড়া, উর্বর মাটিতে গম, বার্লি, ধান, আখ, মিলেট প্রভৃতি ফসলের চাষ হয়। নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলো চাষ হয় সারা বিশ্ব জুড়ে, যা ইজিপসিয়ান কটন নামে খ্যাত। এবার চলে যাই আমরা 115 পাতাতে। এখানটা লিখবে যে নীলনদের অববাহিকায় উপযুক্ত পরিমাণে জলের জোগাড়, কাঁচামালের সহজলভ্যতা, প্রচুর শ্রমিক, সুলভ জলবিদ্যুৎ ইত্যাদি কারণে মিশর ও সুদানে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে, যেমন বস্ত্রবয়ন, পশম শিল্প, মোটর গাড়ি ইত্যাদি। এই দুটো লিখে দেবে। 4এর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1এর প্রশ্ন, নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় বরফ জমে কেন? এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে সেখানে 104 পাতাতে পেয়ে যাচ্ছ। আর তবুও আমি উত্তরটা একটু তোমাদের এই যে এখানে রয়েছে প্রান্তিক প্রকাশনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছে, দেখে নাও। এই দেখো, এতটা উত্তর। 4এর 2 দেখো নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ ও নিম্ন প্রবাহে সৃষ্ট ভূমিরূপ পৃথক কেন? এই উত্তরটা 54 পাতা এবং 57 পাতা পেয়ে যাচ্ছে তোমাদের যে ভূগোল বই আছে। দেখো, লিখেছে পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল ও ভূমির উঁচু নিচু ভাব প্যাকেটে বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়। আর এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে এগিয়ে চলে। এইটা হলো তোমাদের উচ্চ প্রবাহটা। এবার নদীর নিম্ন প্রবাহের ক্ষেত্রে লিখবে যে এই সময় নদীর গতি এবং শক্তি এতই কমে যায় যে ক্ষয় কাজ একেবারেই বন্ধ হয়ে যায়। সামান্য বহন কাজ হলেও নদীর মূল কাজ হয় সঞ্চয়। এই প্রবাহে উপনদী প্রায় থাকেই না, বরং কিছু শাখা নদী সৃষ্টি হয়। নদীর মধ্যে পলি বালি কাঁকড় জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। এতটা লিখবে। আচ্ছা, এবার আমরা চলে যাব 4এর দাগে 3 নম্বর প্রশ্ন, সাহারায় বিশ্ব উষ্ণায়নের প্রভাব ব্যাখ্যা করো। এই উত্তরটা তোমাদের ভূগোল বইয়ে তোমরা পেয়ে যাচ্ছ 119 পাতাতে। এই যে এখানটা
পরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা শাখা নদী ও উপনদীর পার্থক্যকে আর ওয়াদি কাকে বলে? আচ্ছা, শাখা নদী উপনদীর পার্থক্য আমি তোমাদের প্রান্তিক প্রকাশনীর বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তারপরে বলা হয়েছে ওয়াদি কাকে বলে। ওয়াদি তোমাদের ভূগোল বইয়ের 117 পাতাতে পেয়ে যাচ্ছে, এই যে ওয়াদি। পরে দেখো 5-2 এটা বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি? চলো আমরা একটু এটা দেখে নিই। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, প্রথমে লিখবে জলসেচের প্রসার। অধিক পরিমাণ জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর ওপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে। ফলে জমিগুলিতে প্রয়োজন মতো জলসেচ করা সম্ভব হয় এবং উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। পরের পয়েন্ট লিখবে বন্যা নিয়ন্ত্রণ। বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। পরের পয়েন্ট লেখো জলবিদ্যুৎ উৎপাদন। বহুমুখী নদী পরিকল্পনায় বাঁধের সঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করে সাধারণ মানুষ ও শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করতে সাহায্য করে। পরের পয়েন্ট লেখো মৎস্য সংগ্রহ। বাঁধের সঞ্চিত জলে মৎস্য শিকারের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হয়। পরের পয়েন্ট করো কর্মসংস্থান বৃদ্ধি। এই পরিকল্পনাগুলিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যেমন প্রকল্পটির বাস্তবায়ন, কৃষি ব্যবস্থার উন্নতি, শিল্পের বিকাশ প্রভৃতির জন্য প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। আর এর পরের পয়েন্ট লেখো জলের সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনায় জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। পরেরটা দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধ কি? এটা লিখবে মিশরের আসোয়ান বাঁধ। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 287 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।